প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের জীবজগতের বংশ তালিকা যে অধ্যায়টা আছে সে সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে যেটা বলেছে যে আমাদের চারপাশে এই যে অজস্র জীব বাস করে, এসব জীব নিয়ে আমাদের জীবজগৎ। তাহলে আমাদের চারপাশে অসংখ্য জীব বাস করে। তোমরা অনেক যদি তাকাও দেখতে পারবে, মানুষ তো আছে আমাদের সাথে, এখানে গাছপালা আছে বিভিন্ন ধরনের, তারপর পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, তো অনেক ধরনের আর কি জীবজগৎ নিয়ে আর কি বিশাল একটা পরিবার। তো এই জীবেরা নিজেরা কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে এই জীবেরা এক একজনের সাথে আরেকজনের কিভাবে সম্পর্ক আছে, কি ধরনের মিল আর অমিল আছে, এই যে বৃহৎ পরিবারের মানুষদের যে অবস্থানটা, এই যে বৃহৎ একটা পরিবার জীবজগৎটা, এখানে মানুষের অবস্থানটা বা কোথায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই শিখন অভিজ্ঞতা। চলো তৈরি করা যাক জীবজগতের বংশ তালিকা। তো এখানে যে প্রথম এবং দ্বিতীয় সেশন দেওয়া আছে, তো এখানে তোমরা দেখো যে শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো। এটা তোমরা একটু চিন্তা করো, জাস্ট ইমাজিন যে তোমরা কত ধরনের ছোট ছোট কীটপতঙ্গ, যেমন পিঁপড়া আছে, অনেক ফুদকি পোকা আছে, কত ছোট ছোট জীব জগৎ আছে। আর যেগুলো আমরা দেখি বড়, সেগুলো তো দেখি। তো আল্লাহ তাআলা কত অসংখ্য জীব জগৎ তৈরি করেছে, লাখ লাখ আর কি। তো সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিজের ছকে একটা তালিকা তৈরি করে ফেলো। তো চলো আমাদের যেগুলো মোটামুটি একটু পরিচিত সেগুলো তালিকা তৈরি করি। অনেক যেগুলো আছে, যেগুলো আমাদের অজানা, সেগুলো তো আমরা পারবো না। তো মোটামুটি একটা তালিকা তৈরি করা যায়। এই যে এখানে জীবের নাম দেওয়া আছে, তো আমরা যদি একটু দেখি তাহলে দেখো এখানে জীবের নাম, এখানে মানুষ, ব্যাকটেরিয়া, তারপর হলোফাইলস, তারপর হাইড্রা, যকৃত কৃমি, তারপরে গোলকৃমি। তারপরের যদি ছকে যাই আমরা, স্পঞ্জ, কেঁচো, তারপর মশা, শামুক, তারা মাছ, গরু। তারপরে যদি দেখি এখানে আমরা অ্যামিবা আছে, শৈবাল আছে, মাশরুম আছে, মেথনোজেন আছে, জোঁক আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে, তারপরে ইস্ট আছে, জেলিফিশ আছে, ফিতাকৃমি আছে, হুক কৃমি আছে, তারপরে মাছি আছে, পেনিসিলিয়াম আছে। তারপরের ছকে যদি আমরা দেখি কি আছে, গলদা চিংড়ি, লালচে কীট, ছাগল, বিড়াল, তেলাপোকা, হাইলেরিয়া কৃমি। তারপরের যে ছকে যদি আমরা দেখি হাঁস, মুরগি, কাঁকড়া, মিউকর, স্যালামান্ডার, থার্মোফাইলস। তারপরের ছকে যদি আমরা যাই তাহলে দেখব যে বটগাছ, বিছা, টিকটিকি, উকুন, আম গাছ, তারপরে এসপারগিলাস। তারপরের ছকে যদি যাই দেখো নারিকেল গাছ, মৌমাছি, এগুলো তোমাদের পরিচিত। এর মধ্যে দেখতে পাচ্ছ কিছু পরিচিত, কিছু আবার অপরিচিত। মৌমাছি, ব্যাং, এগুলো আমাদের পরিচিত। সুপারি গাছ, মাছ, পিঁপড়া, এগুলো আমাদের হলো পরিচিত। তারপরে ছকে যদি যাই আমরা ফড়িং, প্রজাপতি, উই পোকা, জোনাকি পোকা, ঝিনুক, সমুদ্র তারা। তারপরে যদি আমরা যাই ঝিঝি পোকা, জাম গাছ, বানর, মাকড়সা, কোরাল, তারপরে সাগর কুসুম। তারপরের ছকে যদি যাই আমরা পাখি, অক্টোপাস, সমুদ্র শসা, তারপর প্যারামেসিয়াম, কলা গাছ, তাল গাছ ইত্যাদি। তো এই যে আমরা ছকগুলাতে তোমরা দেখলা, সেখানে অনেক তোমাদের আর কি উদ্ভিদ বা প্রাণী আছে যেগুলো পরিচিত, আবার অনেকগুলো আছে যেগুলো অপরিচিত। তো একটু চিন্তা করে দেখো, এই চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে করো। বৈশিষ্ট্য মানে কি, তুমি যদি মানুষের বৈশিষ্ট্য মনে করো, তাহলে মানুষের দেখো দুইটা পা আছে, দুইটা হাত আছে, চোখ আছে দুইটা, চুল আছে, এইরকম আর কি, গায়ে লোম আছে, এরকম বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলা তোমাদের এই যে আছে আর কি, কিছু কিছু তুমি যদি গরুর সাথে মানুষের তুলনা করো বা অন্য কোনো কিছু, তাহলে কি মিল আছে, কি অমিল আছে, এগুলো তোমরা একটু চিন্তা করে দেখো। এই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়, এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনায় নিতে পারো, যেমন নিজের খাবার নিজে তৈরি করতে পারে কিনা, তাই না? তাহলে তোমরা জানো যে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু যারা প্রাণী তারা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে খাবার গ্রহণে এবং পরিপাকের ধরন, খাবার গ্রহণের সাথে এবং পরিপাকের সাথে তাদের কি মিল আছে, কি অমিল আছে, আকার আকৃতিতে কি মিল আছে, অমিল আছে, হাঁটতে হাঁটতে আকার আকৃতি তোমরা অনেক দেখছো, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে, আবার অনেক বড় বড় জীব আছে। যেমন হাতি যদি ধরি আমরা, আর যদি মশা ধরি, তাহলে কত পার্থক্য। তো হাঁটতে সাঁতরাতে পারে, কেউ হাঁটতে পারে, কেউ আবার সাঁতরাতে পারে, কেউ উঠতে পারে, তারপর গায়ে লোম আছে কিনা, এইসব দিক বৈশিষ্ট্যগুলা বিবেচনা করে আর কি মিল অমিল গলা একটু চিন্তা করতে বলেছে। তো তারপরে যেটা বলেছে যে নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো। এবার ছক 1 এর তালিকার কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো। নিচে যে একটা ছক দেওয়া আছে, জীবের বৈশিষ্ট্য দেওয়া আছে, আর এখানে কি বলেছে,
ওই জীবগুলোর নাম এবং নাম তাদের বৈশিষ্ট্যগুলা বলেছে। তো আমার এখানে জীবের বৈশিষ্ট্য আর এখানে জীবের নাম। তো আমরা যদি এখানে জীবের নামটা দেখি, দেখো সবুজ উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ। আর এই যে এখানে উদাহরণ একটা দেওয়া আছে, এদের কি নিজের খাবার এরা নিজেই তৈরি করতে পারে। তাহলে সবুজ উদ্ভিদ জীব দ্বারা তাদের বৈশিষ্ট্য কি, যে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তারপরে তোমরা যদি দেখো 2 নম্বরে যেটা বলছে যে ছত্রাক বা যেটা ইংরেজিতে বলা হয় অ্যাগারিকাস, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো যে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। তারপরে যদি বলি হাইড্রা, এদের বৈশিষ্ট্যটা কি? এদের দেহত্বকে নিউরোপ্লাস্ট নামক কোষ থাকে, এটা একটা এদের বৈশিষ্ট্য। তারপরে বলছে গোলকৃমি, গোলকৃমির এটার বৈশিষ্ট্য কি? গোলকৃমির বৈশিষ্ট্য যে দেহ নলাকার, সরু, লম্বা ও পুরু ত্বক দ্বারা আবৃত এবং একলিঙ্গ এগুলা। তারপরে যদি আমরা দেখি আরশোলা, আরশোলার বৈশিষ্ট্য কি? আরশোলার বৈশিষ্ট্য হলো কি? দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপরে এইখানে ঘরে যদি আমরা দেখি শামুক, শামুকের বৈশিষ্ট্য কি হবে? শামুকের বৈশিষ্ট্য হলো দেহ নরম, দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। তোমরা দেখো শামুকের উপরটা শক্ত আর নিচে তার দেহটা হলো খুব নরম। তারপরের ছকে যদি যাই তারা মাছ, তারা মাছের যে বৈশিষ্ট্য সেটা হবে কি? দেহত্বকটা কাঁটাযুক্ত আর 5টি সমান ভাগে বিভক্ত। তারপর আছে স্পাইরোগিলা, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো কি? দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, তাই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। তারপরে যদি আমরা যাই কুনো ব্যাঙ, কুনো ব্যাঙের বৈশিষ্ট্য কি? যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এটা। তারপরে যদি যাই আমরা দোয়েল, দোয়েলের বৈশিষ্ট্য কি? দেহ পালক দ্বারা আবৃত, এটা তোমরা জানো যে এটা দোয়েল পাখি, এরা পালক দ্বারা আবৃত দেহটা তাদের থাকে। তারপরে যদি দেওয়া যায় আমরা 11 নম্বর বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বা যে কোনো বাঘ, এদের বৈশিষ্ট্য কি? এদেরও দেহ লোম দ্বারা আবৃত। তো এই গেল তোমাদের 2 নাম্বার ছক। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল, কিন্তু জীবের এই যে বৈশিষ্ট্যগুলো কিভাবে নির্ধারিত হয়? এই যে জীবের তোমার কি হচ্ছে লোম দ্বারা, তারপরে আবৃত, তাই না? তারপরে দেহ কাঁটাযুক্ত, এরকম যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিভাবে নির্ধারিত হয়? তোমরা ইতিমধ্যে জানো যে জীবের যে গঠন হয় সেটা কি দিয়ে গঠন হয়? সেটা কোষ দিয়ে গঠন তৈরি। তোমার যে শরীরটা কোষ দিয়ে তৈরি, যেমন একটা ঘর ইট দিয়ে তৈরি হয়, সেরকম জীবের যে গঠনটা সেটা কোষ দিয়ে তৈরি। কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্য ধারণ করে? কোষের কোন অংশটা এই যে জীবের যে বৈশিষ্ট্য, যে কোনো একটা মানুষ সাদা হবে না কালো হবে, দেহে লোম থাকবে কি থাকবে না, লম্বা হবে না বেটে হবে, এটা কোন এই বৈশিষ্ট্য ধারণ করে কে? আর এই বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে, মানে দাদা থেকে, দাদা দাদি থেকে, তোমার বাবা মা, বাবা মা থেকে আবার সন্তানে, তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা প্রবাহিত হয়? এই যে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো জীবকোষের গঠন ও আরেকবার ঝালাই করে নেওয়া যাক। এখন বলছে যে সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ। কোষের মূল অঙ্গাণু কি কি তা কি মনে আছে? কোষের অঙ্গাণুগুলা তোমরা ক্লাস 7-এ তোমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দেখেছো, মনে থাকলে নিচের সেগুলোর নাম লিখে রাখো। তো এই যে দেখো এখানে বিভিন্ন দেওয়া আছে, এখানে নাম লিখতে হবে তোমাদের। তো এখানে যদি আমি লিখি কোষ প্রাচীর, তারপরে হলো মাইটোকন্ড্রিয়া, তারপরে হলো কোষ ঝিল্লি, তারপরে হলো মাইক্রোটিউবিউলস, তারপরে যদি দেখি সাইটোপ্লাজম, তারপরে যদি দেখি আমি সেন্ট্রোজোম, তারপরে যদি দেখি এখানে মিস হয়ে গেছে রাইবোজোম, তারপরে নিউক্লিয়াস, তারপরে যদি দেখি এটা হলো যে তোমার গলজি বস্তু, তারপরে এখানে যদি ক্রোমোজোম, তারপরে হলো গিয়া লাইসোজোম, তারপরে আছে ডিএনএ, তারপরে এখানে যদি আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক, আর এখানে হলো আরএনএ। তো এই যে গেল দেখো এই এই জিনিসগুলা হলো প্রত্যেকটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এগুলা বিভিন্ন অঙ্গ আর কি, এই কোষের ভিতরে এই জিনিসগুলা থাকে। এখন বলছে এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে। তাহলে এই যে অঙ্গাণুগুলা বিভিন্ন নামগুলো তোমরা দেখলে, এর মধ্যে কোনগুলা জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে, এর মধ্যে একটা তোমরা পেয়েছিল যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটা হলো এই জীবের বৈশিষ্ট্য ধারণ করে। অনেকে হয়তো জানো জীবের সকল বৈশিষ্ট্য তার ডিএনএ তে জমা হয়। তো ডিএনএটা কি? ডিএনএটা কোথায় থাকে? ডিএনএটা থাকে হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। ক্রোমোজোমটা ডিএনএ দিয়ে তৈরি হয়, এই ডিএনএ তে থাকে আর কি। আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে বলা হয় জিন। আর ডিএনএ এর ভিতরে যে কি থাকে
তোমরা এই যে দেখো ক্রোমোজোম এখানে আছে, এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ থাকে, ডিএনএ দিয়ে গঠিত, এবং আরএনএ থাকে, এবং এই ডিএনএ আরএনএ এর ভিতরে আবার তোমার কি থাকে, জিন থাকে। এই জিনে তোমার কি করা হয়, তোমার এটাকে বহন করে নিয়ে যায় পিতামাতা থেকে তার সন্তানে। তো কোষের ভিতরে যে নিউক্লিয়াসে এই যে ডিএনএ কিভাবে থাকে, তা তো তোমরা দেখলে কিভাবে। সেটার জন্য তোমাদের অনুসন্ধানী যে পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায়ে ছবি একটা দেওয়া আছে, সেই ছবিটা তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় এই যে এখানে তোমরা ছবিটি আঁকো। তো চলো কোন ছবিটা আঁকবো তোমাদেরকে দেখাই দিই। এই যে এখানে একটা ছবি আছে, এই যে কোষের ছবি, এখানে কোষের এটা হলো নিউক্লিয়াস, আর এইগুলা হলো তোমাদের কি, এই যে সাইটোপ্লাজম এগুলা। আর এখানে এই যে দেখো মাকুর মতো এই যে জিনিসগুলো আছে, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। তো এই একটা ক্রোমোজোমটাকে যদি বড় করে এটাকে করা যায়, তাহলে এই যে ক্রোমোজোমের এটাকে বলা হয় ক্রোমাটিড। এটা মাঝখানটা হবে সেন্ট্রোমিয়ার। তারপর এখান থেকে ক্রোমোজোম থেকে ক্রোমাটিন থেকে এখানে চলে আসছে হিস্টোন থেকে এই যে এখানে চলে আসছে ডিএনএ গুলো দেখো এখানে পেঁচানো, আর অনেকটা দেখো ময়ের মতো আর কি এই জিনিসগুলো হলো এই ছবিটা। আর এখানে তো এটা নিউক্লিওটাইড হয়ে গেছে। তো এই জিনিসটা তোমরা যদি এটা ক্রোমোজোমের আর কি গঠন, এই ক্রোমোজোমের ডিএনএ গঠন দেখাতে যে আমরা ক্রোমোজোমের গঠনটা আর কি পেলাম। তো এখানে তোমাদের কি বলা হয়েছিল যে কোষ বিভাজন ছবিটা দেখে আলোচনা করে তোমরা কি করো যে এই যে আলোচনা করে তোমাদের এই নিচের ফাঁকা জায়গায় ছবিটি আঁকতে বলো, ডিএনএ কিভাবে থাকে, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমোজোম ও তার ভিতরে যে ডিএনএ কিভাবে সাজানো থাকে তা তো তুমি ছবি দেখে বুঝতে পারলা। আর অনুসন্ধান পাঠ বই থেকে তোমরা কোষ বিভাজন বংশগতিটা আর কোষ বিভাজনের গুরুত্বটা এবং কোষের গঠনের যে অংশটা আছে সেটা তোমরা একটু পড়ে নিবা এই অধ্যায় থেকে। যে অধ্যায়ে যে ছবিটা আছে, এই ছবির যে অধ্যায়টা দেখলা, এই অধ্যায় থেকেই তোমরা পড়ে নিবা, এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি আমি ছকের কাজগুলো তোমাদের এখানে করে দিলাম। তো আজকের ভিডিওটি বড় করছি না, এর পরের দিন আমরা তৃতীয় চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।